যুক্তরাষ্ট্রের পুলিশের করা দুর্নীতি নিয়ে বানানো সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া রেবেল রিচ সিনেমাটি বেশ ভালোই সাড়া ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক সিনেমাটির কাহিনী সংক্ষেপ। সিনেমাটির মূল চরিত্রের নাম টেরি রিচমন্ড। একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ছিলেন তিনি। সিনেমার শুরুতে আমরা তাকে একটা প্রত্যন্ত অঞ্চলের রাস্তা দিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সাইকেল চালাতে দেখি। হঠাৎ করে পেছন থেকে আসা পুলিশের একটা গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। গাড়ি থেকে নেমে আসা অফিসার ইভান মার্স্টেন টেরিকে হাতকড়া পুড়িয়ে দেয় এবং অভিযোগ করে তাকে অনেকক্ষণ ধরে থামানোর জন্য সংকেত দিলেও সে সাইকেল না থামিয়ে পালিয়ে যাচ্ছিল। তবে টেরি জানায় তার কানে হেডফোন থাকায় সে শুনতে পায়নি। পুলিশেরা তার সঙ্গে শত্রুভাবাপন্ন আচরণ করা শুরু করে। তার আইডেন্টিটি চেক করার পাশাপাশি তারা টেরির ব্যাগ খুলে ব্যাগও চেক করতে থাকে। ব্যাগের ভেতর থেকে তারা $30,000 পায়। পুলিশ সন্দেহ করে টেরির কাছে থাকা এই ডলারটা সম্পূর্ণ অবৈধ। তবে টেরি জানায় এই টাকাটা তার লিগ্যাল মানি এবং টাকাটা সে নিয়ে যাচ্ছে তার কাজিনকে জামিন করানোর জন্য। তার কাজিন কিছুদিন আগে গাঁজা খাওয়ার অপরাধে গ্রেফতার হয়েছে। তাকে ছাড়ানোর জন্য $10,000 জামিন হিসাবে লয়ারকে দিতে হবে, আর বাকি $20,000 দিয়ে টেরি একটা ট্রাক কিনবে। তবে পুলিশ ধারণা করে টেরি একজন মাদক কারবারি এবং এই $30,000 সে মাদক বিক্রি করে পেয়েছে। টেরি পুলিশদেরকে জানায় কিছুদিন আগে সে তার নিজের গাড়িটি একজন চাইনিজ রেস্টুরেন্টের মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। বিনিময়ে গাড়িটির ক্রেতা তাকে $30,000 এবং নিজের রেস্টুরেন্টের একটা শেয়ার প্রদান করেন। তবে পুলিশ টেরির এই কথার সপক্ষে প্রমাণ চান। তারা টেরির পুরো $30,000 সিজ করে এবং টেরিকে জানায় 30 দিন পর সে গাড়ি বিক্রির পেপার ওয়ার্ক দেখিয়ে এই টাকাটা থানা থেকে নিয়ে যেতে পারবে। পুলিশকে অনেক অনুরোধ করার পরও টাকাটা পুলিশ দেয় না। টাকাটা কিন্তু টেরির তখনই প্রয়োজন ছিল, কারণ একদিনের মধ্যে টাকাটা লয়ারকে দিতে না পারলে তার কাজিনকে আদালত শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে দিতে পারে। তবে পুলিশ এসব কথায় কোনো কর্ণপাত করে না। টাকা নিয়ে চলে যাবার পর পুলিশ টেরিকে ছেড়ে দেয়। সে সাইকেল চালিয়ে দ্রুত লয়ারের হাউসে যায় এবং সেখানে এলিয়ট নামের একজন ক্লার্কের সাথে যোগাযোগ করে। এলিয়ট $10,000 ছাড়া তার কাজিনকে জামিন করিয়ে দিতে পারবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। সমস্যা হলো টেরির কাজিন ধরা পড়ার পর পুলিশের কাছে মাদক ব্যবসায়ী কিছু মাফিয়ার নাম বলে দিয়েছে। এই কারণে টেরি ভয় পাচ্ছে যদি কোনো কারণে তার কাজিনের জামিন না হয় এবং সে জেলে যায়, তাহলে সেই মাদক ব্যবসায়ীরা জেলের ভেতরে তার কাজিনকে মেরে ফেলতে পারে। এই অবস্থায় টেরির সঙ্গে পরিচয় হয় আরেকজন ক্লার্কের, যার নাম ছিল সামার। সে এই কোর্ট হাউসে ক্লার্ক হিসাবে কাজ করে। বর্তমানে একজন লয়ারের আন্ডারে কাজ করলেও খুব দ্রুতই সে পড়াশোনা শেষ করে নিজেই একজন আইনজীবী হতে চলেছে। সামার টেরির সঙ্গে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে তার কাছ থেকে পুলিশ কিভাবে টাকা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে সেই গল্প শোনে। সামার টেরিকে জানায় এসব ক্ষেত্রে অনেক সময়ই এরকম হয় যে পুলিশ বাজেয়াপ্ত করার টাকাটা বিভিন্ন আইনের মারপ্যাচে নিজেদের কাছে রেখে দেয়। অনেক সময় মানুষকে বাধ্য করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে টাকাটা ছাড়িয়ে নিয়ে যেতে। যাদের কাছে টাকা আয়ের লিগ্যাল কোনো ডকুমেন্ট থাকে না, তারা বাধ্য হয় পুলিশকে এই ঘুষটা দিতে। টেরি সামারের কাছে নিজের ভয়ের কথা জানায় যে সময় মতো জামিন করাতে না পারলে তার কাজিন মাইককে কিছু মাফিয়ারা জেলে মেরে ফেলতে পারে, কারণ তার কাজিন মাইক কিছু মাফিয়ার নাম প্রকাশ করে দিয়েছিল পুলিশের কাছে। তখন সামার টেরিকে সাজেস্ট করে যে খুব দ্রুত টাকার জোগাড় করে জামিন করিয়ে নিতে, কারণ এই মুহূর্তে টাকা ছাড়া মাদকের মামলা নিষ্পত্তি করা খুবই কঠিন। তখন টেরি আর উপায় না পেয়ে সেই চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করে, যার কাছে তার গাড়িটা বিক্রি করেছিল সেই মালিক। তাকে অনুরোধ করে পরদিন $10,000 পাঠানোর জন্য। রেস্টুরেন্টের মালিক মিস্টার লিও জানায় পরদিন সে টেরিকে টাকাটা পাঠিয়ে দেবে। রাতের বেলা টেরি জঙ্গলে ক্যাম্পিং করে। সে গুগল ম্যাপে খুঁজে বের করে তাকে আক্রমণ করা অফিসাররা কোন থানার ছিল। সকাল হতেই সে সেই পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে ডিউটি অফিসারের কাছে একটা ডাকাতির মামলা করার অনুমতি চায়। সে জানায় গতকাল পুলিশের ছদ্মবেশে কয়েকজন লোক তাকে সাইকেল থেকে নামিয়ে তার কাছ থেকে $30,000 নিয়ে গেছে। এ কথা শুনে সেদিনের সেই পুলিশগুলো তেড়ে আসে তার দিকে। পুলিশ স্টেশনের চিফ টেরিকে জানায় এই মিথ্যে মামলা না করতে, কারণ পুলিশ
ইললিগ্যাল মানির সন্দেহে তার কাছ থেকে টাকাটা আটক করেছে। এখন টেরি যদি টাকা চায় তাহলে টাকাটা যে লিগ্যাল সেই মর্মে ডকুমেন্ট 30 দিন পরে থানায় জমা দিতে পুলিশ টাকাগুলো ফেরত দিয়ে দেবে। টেরির কাছে গাড়ি বিক্রির সমস্ত ডকুমেন্ট থাকলেও 30 দিনের আগে পুলিশ সেই টাকাগুলো ফেরত দিয়ে দেবে না। এই পর্যায়ে উপায় না পেয়ে টেরি পুলিশের চিফ স্যান্ডিকে তার প্রয়োজনের কথা জানায় এবং এক পর্যায়ে তাকে অফার করে $30,000 মধ্যে $20,000 সে চিফকে ঘুষ হিসাবে দিয়ে দেবে, শুধুমাত্র চিফ যেন তাকে জামিনের $10,000 ফেরত দেয়। চিফ টেরির কথা মেনে নেয় এবং পরদিন সকাল 9টায় পুলিশ স্টেশনে এসে $10,000 নিয়ে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যেতে বলে। পরদিন সকালে প্রিজনারদের বাসটি থানা থেকে কোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু থানার চিফ ইচ্ছে করেই বাসটিকে 9টার আগেই আদালতের দিকে পাঠিয়ে দেয়, যার ফলে টেরি এসে দেখতে পায় তার কাজিনকে বহনকারী প্রিজন ভ্যান আগেই আদালতের দিকে রওনা দিয়েছে। তিনি বুঝতে পারে তার কথা চিফ রাখেনি। সে দ্রুত সাইকেল চালিয়ে বাসটির পিছনে চলে আসে এবং তার ভাইকে বাসের জানালা দিয়ে আদালতে যাওয়ার সাথে সাথে প্রোটেকটিভ কাস্টাডি চাইতে বলে, তা না হলে তার জীবন বিপন্ন হতে পারে। কাজিনকে সতর্ক করেই টেরি চলে যায় সামারের কাছে। এর মাঝে সামার কিছু কাগজপত্র ঘাটাঘাটি করে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। গত কয়েক বছরে পুলিশ এভাবে অনেকের টাকাই বাজেয়াপ্ত করেছে। বিশেষ করে বিভিন্ন মাদকের মামলায় ধরা পড়া লোকেদের জামিন করানোর জন্য তাদের আত্মীয় স্বজন যখনই টাকা নিয়ে আসতো, কোনো না কোনোভাবে পুলিশ তাদেরকে ধরে সেই টাকাগুলো ইললিগ্যাল মানি বলে বাজেয়াপ্ত করে ফেলত। সম্ভবত এই কাজে কোর্টের বিচারকরাও জড়িত থাকতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনার কোনো এক আত্মীয় মাদকসহ পুলিশের কাছে ধরা পড়ল, তাকে আদালতে উঠানো হলো এবং তার জামিন করানোর জন্য ফাইন হিসাবে বিচারক $10,000 চাইলেন, যেটা সরকারি খাতে জমা দিতে হবে। কবে সেই টাকা জমা দিতে হবে এই তথ্যটা কোনোভাবে পুলিশ পেয়ে গেল। সেদিন থেকে পুলিশ আপনাকে নজরে রাখা শুরু করলো এবং যখন আপনি সেই $10,000 নিয়ে আদালতে যাচ্ছিলেন, সেই সময়ে কোনো এক নির্জন রাস্তায় পুলিশ আপনাকে আক্রমণ করে আপনার কাছ থেকে সেই টাকাটা ইললিগ্যাল মানি বলে নিয়ে নেবে। আপনার এই জব্দ করা টাকা লিগ্যাল নাকি ইললিগ্যাল সেই মামলার শুনানি হবে 30 দিন পর, কিন্তু আপনার আত্মীয়কে ছাড়াতে হলে 1 দিন পরেই টাকাটা জমা দিতে হবে। কাজেই আপনার টাকাটা যদি লিগ্যাল হয়ও তারপরও আপনি 30 দিন অপেক্ষা করতে পারছেন না, তাই আপনি বাধ্য হবেন টাকাটা বৈধ হবার পরও দ্রুত ছাড়ানোর জন্য পুলিশকে ঘুষ দিতে। টেরি সামারের কাছে এটা শুনে বুঝতে পারে সে একটা বড় দুর্নীতিবাজদের সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। তবে আপাতত টেরির লক্ষ্য ছিল বিচারকের কাছে $10,000 জামিনের টাকা দিয়ে তার ভাইয়ের মুক্তির ব্যবস্থা করা। সে যেই চাইনিজ রেস্টুরেন্টের মালিকের কাছে গাড়ি বিক্রি করেছিল, তার টেরিকে টাকা পাঠানোর কথা ছিল আমরা আগেই জেনেছি। কিন্তু টেরি যখন এবার তাকে ফোন করে তখন সে জানতে পারে টেরির সঙ্গে সম্পর্ক আছে। সেটা জানার পর পুলিশ সেই চাইনিজ রেস্টুরেন্টে মাদক আছে এই অভিযোগ করে সার্চ করার নামে ব্যাপক ভাঙচুর করে গেছে। সেই সাথে রেস্টুরেন্টের মালিককে সতর্ক করে গেছে সে যেন কোনো কিছুতেই টেরির সঙ্গে যোগাযোগ না করে। সেই মুহূর্তে পুলিশের উপর প্রচণ্ড রাগ হয় টেরির। টেরি রিচমন্ড কখনো সরাসরি যুদ্ধ না করলেও সে ছিল মিলিটারি বাহিনীর মার্শাল আর্ট ট্রেনার। কাজেই খালি হাতে মারামারি করার অভিজ্ঞতা তার অন্য যে কারো থেকে অনেক ভালো ছিল। সে তখন সাইকেল নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। চিফ জানতো না টেরি মার্শাল আর্টে পারদর্শী। তার অসতর্কতার সুযোগ নিয়ে টেরি চিফকে কবজা করে নেয়। সে থানার ভেতরে গিয়ে অন্য অফিসারদেরকে হ্যান্ডকাফ পুড়িয়ে ফেলে আর কোথায় সেই টাকাগুলো রাখা হয়েছে সেটা দেখিয়ে দিতে বলে। টাকাগুলো থানার পেছন দিকে একটা রুমে রাখা ছিল। সেই রুমে গিয়ে টেরি অবাক হয়ে দেখতে পায় সেখানে আরও অনেক ক্যাশ টাকা রাখা, আর সেই সাথে অনেক ভারী আগ্নেয়াস্ত্র রাখা ছিল। গ্রামাঞ্চলের একটা থানায় এত ভারী বন্দুক থাকার কথা না। টেরি বুঝতে পারে আসলে এই চিফের নেতৃত্বে পুলিশ স্টেশনের সবাই বিভিন্নভাবে এই অস্ত্র ব্যবহার করে মানুষের কাছ থেকে ডাকাতি করে টাকা নিয়ে আসতো। তবে টেরির এত কিছু দেখার সময় ছিল না। সেখান থেকে শুধুমাত্র তার ভাইয়ের জামিনের জন্য $10,000 নিয়ে সেখান থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেয়। থানার বাইরে চিফের নির্দেশে বেশ কয়েকজন রেঞ্জার বন্দুক হাতে দাঁড়িয়েছিল। টেরি তাই সেখানকার একজন মহিলা অফিসার জেসিকার সাহায্য নেয়। জেসিকার হাতে সে একটা খালি বন্দুক ধরিয়ে দেয় এবং নিজে হ্যান্ডকাফ পরার নাটক করে
জেসিকা টেরিকে আটক দেখিয়ে সবার সামনে দিয়ে গাড়িতে করে নিয়ে যায়। রাস্তায় টেরি গাড়ি থেকে নেমে দ্রুত আদালতে চলে যায়। টেরি জানতো এই ঘটনার পর পুরো স্টেশনের সব পুলিশ নিয়ে চিফ তাকে ধরতে আসবে, তাই যত দ্রুত সম্ভব সে উকিলের কাছে জামিনের টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে নেয়। এর মধ্যে অসংখ্য পুলিশ সেখানে নিজেদের গায়ে হাত তুলেছে। তার শাস্তি হিসেবে টেরিকে প্রায় 30 বছর হাজতে থাকা লাগত। কিন্তু তারপরও চিফ সিদ্ধান্ত নিয়েছে টেরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, তবে এক শর্তে, সেটা হলো এই টাকা নিয়ে টেরিকে শহর ছেড়ে চলে যেতে হবে এবং এমন একটা ভাব ধরতে হবে যেন ইট নেভার হ্যাপেন্ড, অর্থাৎ এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি। কিন্তু হঠাৎ কি এমন হলো যে চিফ এত সহজে টাকাগুলো ফেরত দিয়ে টেরিকে ছেড়ে দিল? এর কারণ হলো টেরির আশঙ্কাই সত্য হয়েছে। টেরির টাকা জমা দিতে দেরি হওয়ায় তার ভাইয়ের জামিন করানোর আগেই আদালত তাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। টেরির ভাই যেই মাফিয়াকে ধরিয়ে দিয়েছিল তার লোকেরা জেলের ভেতরে তাকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। তাকে হাসপাতালে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক। টেরি দ্রুত হাসপাতালে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় তার কাজিন মাইক মারা গিয়েছে। তবে টেরির কাছে এখন আর কোনো উপায় ছিল না। চিফের ফেরত দেয়া টাকাগুলো নিয়ে সামারের গাড়িতে চড়ে এলাকা ছেড়ে চলে যেতে থাকে টেরি। তার ভাই মারা গিয়েছে, এজন্য তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে তো বটেই, কিন্তু তার উপরে সে যে থানায় গিয়ে পুলিশের সাথে মারামারি করেছে, সেজন্য তার 30 বছরের জেলও হতে পারে। এ কারণেই মূলত সে কম্প্রোমাইজ করে নেয়। সামার বারবার বলতে থাকে যে টেরির উচিত হচ্ছে না নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের পরও এভাবে করে এলাকা ছেড়ে চলে যাওয়া, বরঞ্চ তারা দুজন মিলে চেষ্টা করলে চিফের এই দুর্নীতির মুখোশ সবার সামনে উন্মোচন করে যেতে পারে। তবে ভাইকে হারিয়ে টেরি অনেকটাই মুষড়ে পড়েছিল, তাই এসব ঝামেলার মধ্যে আর না গিয়ে সামারকে বিদায় দিয়ে সে অন্য শহরে চলে যায়। তবে টেরিকে সামারের সঙ্গে গাড়িতে চড়তে দেখে ফেলেছিল পুলিশের লোকেরা। তারা বুঝতে পারে সামার আগে টেরিকে সহায়তা করেছে। সামারকে ফাঁসানোর জন্য সেদিন রাতে গোপনে সামারের ঘরে ঢুকে তার শরীরে ইঞ্জেকশন দিয়ে মাদক পুশ করে রেখে যায় পুলিশের কয়েকজন সদস্য। সামার ঘুম থেকে উঠে নিজের হাতে রক্ত দেখে এবং বেসিনে সিরিঞ্জ পড়ে থাকতে দেখে বুঝতে পারে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সামার অজ্ঞান হয়ে যাবার আগে টেরিকে ফোন করে সাহায্য চায়। যদিও টেরি অন্য শহরে নিজের একটা ট্রাক কিনে নতুন করে কাজ শুরু করেছিল, কিন্তু সামারের ফোন পেয়ে সে দ্রুত সেই ট্রাক চালিয়ে শহরে চলে আসে। সামারের শরীরে ড্রাগের প্রভাব ততক্ষণে কমতে শুরু করেছে, কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে। সামার ছিল একজন সিঙ্গেল মাদার, অর্থাৎ ডিভোর্স হয়ে গিয়েছিল। তার একটি মেয়ে ছিল এবং এই মেয়ের কাস্টডি পেতে হলে তাকে ভদ্রস্থ জীবনযাপন করতে হবে। এই মুহূর্তে তার শরীরে যদি ড্রাগের স্যাম্পল পাওয়া যায়, তাহলে আদালত কখনোই সামারকে তার মেয়ের কাস্টডি দেবে না। শারীরিকভাবে সুস্থতা অনুভব করার পর অফিসে যায়। আকস্মিকভাবে কয়েকজন পুলিশ এবং বিচার বিভাগের সদস্য সামারের অফিসে এসে তার ইউরিন স্যাম্পল নিয়ে যায়। সামার বুঝতে পারে সে বেশ ভালোভাবেই ধরা খেয়ে গেছে। পুলিশ যেহেতু গোপনে রাতের বেলা তার শরীরে মাদক ইনজেক্ট করে দিয়েছে, কাজেই এখন নার্কো টেস্টে সে পজিটিভ আসবে, যার ফলে তার মেয়ের কাস্টডি তো যাবেই, সেই সাথে তাকে চাকরিও হারাতে হতে পারে। এদিকে সামারকে বিদায় দেবার পর ট্রাক চালিয়ে টেরি অন্য শহরে চলে যাচ্ছিল। সে সময় পুলিশ অফিসার স্টিভ সহ আরও অনেকগুলো পুলিশের গাড়ি তার রাস্তা আটকায়। তারা বলে পুলিশ চিফের সঙ্গে টেরির কথা হয়েছিল, সে আর এই শহরে আসবে না। তারপরও টেরি এসে শর্ত ভঙ্গ করেছে। টেরি বেশ ভদ্রভাবেই তাদেরকে জানায় এক বন্ধুকে সাহায্য করতে সে এসেছিল, এখন আবার চলে যাবে। কিন্তু তারপরও সেখানে থাকা পুলিশ সদস্যরা টেরিকে গুলি করা শুরু করে। টেরি গুলিবিদ্ধ হবার পরেও যেহেতু সে একজন সাবেক সেনা সদস্য ছিল, তার রিফ্লেক্স তাকে বাঁচিয়ে দেয়, আর একটা টিজার গান দিয়ে সে স্টিভকে ক্ষণিকের জন্য অবশ করে সেখান থেকে পালিয়ে আসে। আহত অবস্থায় টেরি সেই চাইনিজ হোটেলে যায় যেখানকার মালিক আর্মিতে একসময় মেডিক বা স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেছে। সামার ততক্ষণে খবর পেয়ে সেখানে চলে আসে। এবার টেরি এবং সামার মিলে প্ল্যান করে সেই পুরো পুলিশের টিমের দুর্নীতিকে এক্সপোজ করবে। সবার প্রথমে টেরি এবং সামার দুইজন সেই বিচারকের কাছে যায়। চাপের মুখে বিচারক স্বীকার করে সে দীর্ঘদিন ধরে পুলিশ চিফের সঙ্গে মিলে এই সমস্ত কাজ করেছে। জামিন করানোর জন্য সে যেই ডেটে টাকা জমা দিতে বলতো, সে সময় পুলিশ নির্জন স্থানে অপরাধীর আত্মীয়দেরকে আটক করে তাদের কাছ থেকে টাকা লুট করে নিত।
এই টাকার ভাগ বিচারক থেকে শুরু করে পুলিশের অন্য সদস্যরাও পেত। তবে বিচারকের কাছে তারা নতুন একটা তথ্য পায়। প্রত্যেকটা পুলিশের গাড়ির সামনে একটা ড্যাশ ক্যাম থাকে। ক্যামেরা সবসময় চালু থাকে এবং সেখানে ভিডিও রেকর্ড হতে থাকে, তবে সেই রেকর্ডিং সেভ হয় না। যদি কখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে পুলিশ সেই ড্যাশ ক্যামের বাটনটা চাপ দেয়। যখনই এই বাটনে চাপ দেওয়া হয় ঠিক তার আগের 3 মিনিটের ভিডিও সেভ হয়ে থাকে সেই ক্যামেরার মেমোরিতে। সম্ভবত টেরির কাজিন যখন গ্রেফতার হয়েছিল তখনকার ভিডিও পুলিশের ড্যাশ ক্যামে সেভ হয়ে গিয়েছিল, তাই ঝুঁকি এড়ানোর জন্য তারা টেরির কাজিনকে হত্যা করিয়েছে। এই অবস্থায় টেরি এবং সামার কোর্ট হাউসের সেই কাটাকম বা লাশ কাটা ঘরে যায়। বিচারকের কাছ থেকে তারা জানতে পেরেছিল সেখানেই পুলিশ তাদের অন্যান্য জিনিসের সাথে এই মেমোরি কার্ডগুলো লুকিয়ে রেখেছিল। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় বিচারকের ফোন পেয়ে পুলিশ আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছে এবং সব এভিডেন্স নষ্ট করার জন্য কাটাকম্বে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এর মধ্যে সামার কোনো রকমে কিছু অংশের আগুন নেভায় এবং তারা সেখান থেকে গাড়ির ড্যাশ ক্যামের রেকর্ড হওয়া ভিডিওগুলোর কয়েকটি মেমোরি কার্ড সংগ্রহ করতে সক্ষম হয়। তবে সামার তার সেই ইউরিন স্যাম্পল উদ্ধার করে বের হবার সময় পুলিশের কাছে ধরা পড়ে। টেরি অন্ধকারের মধ্যে চুপি চুপি পুলিশের গাড়ির পিছু নেয়। এর মধ্যে একটি পুলিশের গাড়ি বিচ্ছিন্ন হয়ে পড়লে টেরি সজোরে সেটিকে ধাক্কা দিয়ে ভেতরে থাকা পুলিশ অফিসারকে পাকড়াও করে। টেরি তার রেডিওর মাধ্যমে চিফের সঙ্গে যোগাযোগ করে। চিফকে সে জানায় চিফ এতদিন যেভাবে অবৈধভাবে মানুষের কাছ থেকে টাকা লুট করেছে সেগুলোর ড্যাশ ক্যাম ভিডিও এখন তার কাছে। সেই মেমোরি কার্ডগুলো সে ফেরত দেবে যদি চিফ সামারকে ছেড়ে দেয়। চিফ টেরিকে তখন রেবেল রিজ নামের একটা জায়গাতে আসতে বলে। টেরি সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে। পুলিশেরা ভেবেছিল টেরি রেবেল রিজে আসবে, কিন্তু সেখানে টেরি সেই পুলিশকে বেঁধে গাড়িতে রেখে আসলেও নিজে চলে আসে পুলিশ স্টেশনে। টেরি জানত চিফ বেশিরভাগ পুলিশকে রেবেল রিজে পাঠাবে। এ কারণে পুলিশ স্টেশন স্বাভাবিক অবস্থা থেকে অনেক কম পুলিশ ঘিরে থাকবে। এই সুযোগে টেরি পুলিশ স্টেশনে হামলা করে। সে তার ট্রাকের সঙ্গে পুলিশ স্টেশনের পেছন দিকের একটা দরজা বেঁধে ইঞ্জিনের শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে। সেখানে থাকা লেডি পুলিশ অফিসার জেসিকা সহ অন্যান্য পুলিশেরা রেডিওতে সাহায্য চায়। টেরি সেই মুহূর্তে পুলিশ চিফকে কয়েক রাউন্ড রাবার বুলেট মেরে আহত করে। টেরি সামারের কাছে এই লেডি অফিসার জেসিকার অনেক সুনাম শুনেছিল, তাই সে তাকে বিশ্বাস করে তার মেমোরি কার্ডগুলো তাকে দিয়ে দেয়। বাইরে চিফের লোকেরা অস্ত্র নিয়ে ঘিরে ধরলে টেরি সেখানে থাকা সব টাকার উপর পেট্রোল ঢেলে দেয়, যাতে টাকা পুড়ে যাবার ভয়ে বাইরে থেকে কেউ ভেতরে কোনো ধরনের গুলি বা বোমা নিক্ষেপ না করে। কিন্তু এর মধ্যে জেসিকা টেরিকে অস্ত্রের মুখে গ্রেফতার করে, কারণ জেসিকা চাইছিল না এখানে টেরির সঙ্গে পুলিশের কোনো গোলাগুলি হোক। কিন্তু টেরিকে গ্রেফতারের পরেই বাইরে থেকে অফিসার স্টিভ এসে টেরির কাছ থেকে মেমোরি কার্ডগুলো নিয়ে পায়ের নিচে পিষে নষ্ট করে দেয়। স্টিভ সবার সামনেই টেরিকে গুলি করে মেরে ফেলতে চায়। এই অবস্থায় সেখানে ইভান নামের একজন পুলিশ অফিসার এর প্রতিবাদ জানায়। নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চিফ নিজেই ইভানের পায়ে গুলি করে। এই হট্টগোলের সুযোগে টেরি দৌড়ে সেখানে থাকা গাড়িগুলোর পেছনে লুকিয়ে পড়ে। একের পর এক স্মোক গ্রেনেড মেরে সে সেখানে একটা ধোঁয়াটে পরিবেশ সৃষ্টি করে। টেরি জানত 3 মিনিটের মধ্যে সে যদি সেখানে থাকা কোনো একটা পুলিশের গাড়ির রেকর্ডিং বাটন চাপতে পারে তাহলে এখানে থাকা চিফের গত 3 মিনিটের সব অপকর্মের রেকর্ডিং সেভ হয়ে থাকবে। টেরি তার মার্শাল আর্ট কলা কৌশলকে কাজে লাগিয়ে একের পর এক পুলিশ সদস্যকে ধরাশায়ী করে। সে স্টিভের গাড়িতে ঢুকে যায় যেখানে গাড়ির পেছনে সামারকে অজ্ঞান করে রাখা হয়েছিল। টেরি সেই গাড়ির ড্যাশ ক্যামের সুইচ অন করে দেয়। এরপর গুলিতে আহত সেই পুলিশ অফিসার ইভানকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালানো শুরু করে টেরি। স্টিভ শেষ মুহূর্তে গাড়ির জানালা ধরে আটকানোর চেষ্টা করলেও সামারের জ্ঞান ফিরলে সে স্টিভের চোখে আঘাত করে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। তবে পালানোর সময় অন্য কিছু পুলিশ গুলি করে গাড়ির পেছনের চাকা পাংচার করে দেয়, ফলে টেরি খুব বেশি স্পিডে চালাতে পারছিল না। কিছু সময়ের মধ্যেই চিফের গাড়ি তাদেরকে ধরে ফেলে। তবে ততক্ষণে জেসিকা বুঝে গেছে আসলে টেরিকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ চিফ। তখন সে টেরিকে আটকানোর বদলে নিজের গাড়ি দিয়ে চিফের গাড়িকে পাশ থেকে টেক ডাউন করে। এর মধ্যে সেখানে ফেডারেল স্টেট পুলিশের একটি দল চলে আসে এবং চিফকে আটক করে। টেরি গাড়ি চালিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে ঢোকার আগে গাড়ির পেছন থেকে ড্যাশ ক্যাম রেকর্ডিংয়ের হার্ড ডিস্কটা খুলে নিয়ে নিজের কাছে রেখে দেয় সে। এখানেই সিনেমাটা শেষ হয়।
বোঝাই যাচ্ছে ড্যাশক্যাম রেকর্ডিংয়ের মাধ্যমে টেরি সহজেই চিফের দুর্নীতির মুখোশ খুলে দিতে পারবে। এই সিনেমাতে অনেকগুলো ওয়ান টেক শট দেখানো হয়েছে, বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোতে, যা দর্শকদেরকে মুগ্ধ করবে। কাহিনীর সিনপসিস এবং সাবলীল অ্যাকশন সিনগুলো সিনেমাটিকে এক অনন্য মাত্রা প্রদান করেছে। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রেবেল রিচ সিনেমাটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো জানান। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।